তো আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দিছিলাম যাতে প্র্যাকটিস হয় বা কি কি টপিক আছে আমাদের কোর্সে এটা আমরা বুঝতে পারি। দুইটা পিডিএফ এর মধ্যে আমি যেটা আর কি ক্লাসে যেরকম পড়াইছি এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, ওপি কনসেপ্ট যেটা কি কি জিনিস আমরা পড়ছি একবার দেখে নিই যাতে তুমি ক্লিয়ার হও যে আমরা ক্লাস অবজেক্ট এগুলো পড়ছি। আমরা দেখছি জাভাতে মেইনলি হলে ক্লাসই মেইন, তো ক্লাসের ভিতর বাকি জিনিসপত্র করা হয়। ক্লাসের ভেতরে এরকম ভেরিয়েবল লিখা হয়, ক্লাসের ভিতর আবার এরকম ফাংশনও লিখা হয়। ফাংশনকে জাভাতে আমরা বলি মেইন। এই মেইন ফাংশন থেকেই জাভার যাবতীয় কাজ। তো এখানে এটা লেখা মেইন হইলে স্টার্টিং পয়েন্ট অফ জাভা। তারপরে এই যে মেইনের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট, পাবলিক, স্ট্যাটিক ভয়েড, মেইন, এই জিনিসগুলো জাস্ট একবার দেখছি আমরা ক্লাসে। তারপরে জাভাতে আউটপুট দেখানোর জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করছি। সিস্টেম ক্লাসের আউট ভেরিয়েবল, প্রিন্টএলএন গুলোকে ফাংশন, এগুলো দেখছি। এরপরে কেমনে অবজেক্ট বানানো আমরা দেখছি। ওই যে ক্লাসের নাম, এরপরে রেফারেন্স ভেরিয়েবল, ES1 হইল রেফারেন্স ভেরিয়েবল, আর নিউ স্টুডেন্ট এইটা হইল অবজেক্ট, অবজেক্টের যে কনস্ট্রাক্টর। তারপরে এই ভ্যালুগুলোর মান হয়। তো এরকম দেখছি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস প্রথম দিকে ক্লাসগুলো। এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে যে দুই ধরনের মেমোরি আছে আমাদের, স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরি। এই যে আমরা লিখি না যে স্টুডেন্ট S3 বা S2 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এই S3টারে বলি আমরা আর কি রেফারেন্স ভেরিয়েবল, আর নিউ স্টুডেন্ট পার্টটারে বলি আর কি আমরা যে অবজেক্ট বা কনস্ট্রাক্টর। তো দুই ধরনের মেমোরি থাকে, স্ট্যাক মেমোরি যেখানে S2 S3 S1 এগুলো জমা হয় স্ট্যাক মেমোরিতে, আর হিপ মেমোরিতে ওইটার করেসপন্ডিং অবজেক্টটা যেমন 3 আর 8 XYZ এটা হিপে জমা হবে, 2DF ওইটা হিপে জমা হবে। তো এই যে ভেরিয়েবল গুলা মানে অবজেক্টের গুলা এগুলা হিপে জমা হবে, আর এই যে নামটা এটা জমা হবে যে স্ট্যাকে। ঠিক আছে, স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরি এটা নিয়ে আলোচনা আছে। তো এই যে ওবিজে এইটা হলো স্ট্যাকে জমা হচ্ছে, আর ওই যে নিউ এক্সাম্পল বা ওই যে যেটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ এখানে এই যে ওবিজে জিনিসটা এটা জমা হচ্ছে গিয়ে স্ট্যাকে, আর ওই কনস্ট্রাক্টর পার্ট বা এই পার্টটা জমা হচ্ছে গিয়ে হিপে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে অ্যানোনিমাস অবজেক্ট জিনিসটা। এই যে আমরা অবজেক্ট বানানোর সময় দেখা গেছে অনেক সময় নাম দিছি, ধরো এইরকম দেখছি, যদি এইটাকে আমি দেখাইতে চাই। ঠিক আছে, দেখো তো এইটার এইভাবে লিখছি আমরা। ধরলাম আমরা ক্লাস এ অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ, এইরকম লিখছি আমরা। তারপরে এইরকম লেখার পরে যদি আমরা এরকম জিনিস দেখছি যে একটা ফাংশন যদি হয় M1 বা মেথড যদি হয় M1, ওই মেথডটা আমরা এইভাবে লিখছি OB.M1। তো এখানে OB1 যেটা বা ওবি যদি লিখে দিলে এই ওবি বা OB1টা হলে আমাদের অবজেক্টের নাম। আর আরেকটা জিনিস আছে জাভায় অ্যানোনিমাস অবজেক্ট, অর্থাৎ যেই অবজেক্টে কোনো নামই থাকে না। অর্থাৎ আমি যদি OB1 এর বদলে, এই যে OB1 আছে না, OB1 এর বদলে খালি এই পার্টটা ইউজ করি, এটারে বলবো কি আমরা অ্যানোনিমাস অবজেক্ট। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি ডট এমন, এই জিনিসটারে বলবো কি আমরা অ্যানোনিমাস অবজেক্ট দিয়ে একটা ফাংশনকে ডাকা। এটা কি করছি, অবজেক্টের নাম দিয়ে ফাংশনকে ডাকছি। আর সেকেন্ড পার্ট যেটা নিউ এটা দিয়ে যদি ফাংশনে ডাকা হয় এটারে বলা হয় অ্যানোনিমাস অবজেক্ট দিয়ে ফাংশন ডাকা। তো এই যে প্রথম পার্টটা হলো অ্যানোনিমাস অবজেক্ট, আর এটা হলো তোমার ফাংশন বা মেথডে ডাকা। ঠিক আছে, তো এইগুলো একটু আমরা খেয়াল করবো। তো নেক্সট নেক্সট হইলো কি, এই যে এখানে এক্সাম্পল দিছি ওই যে নিউ এক্সাম্পল ডট শো, ডাইরেক্ট অবজেক্ট না বানিয়ে অ্যানোনিমাস অবজেক্ট দিয়ে বানাইলাম। জেভিএম, জেডিকে, জেআরই এগুলো একবার পড়ে নিও, এগুলো কাজে লাগে মাঝে মধ্যে। প্রিমিটিভ ডাটা টাইপ, যেই ডাটা টাইপ গুলো আর কি একদম বেসিক প্রিমিটিভ, আর ওইগুলা থেকে কাস্টম ডাটা টাইপ বানানো হয়। এখানে একটা আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করছি, ইন্টিজার রেপার ক্লাস। তো এটা নিয়ে ডিটেলস আমরা মিডের পরে জানবো, আপাতত তুমি জেনে নাও এটা একটা রেপার ক্লাস। ধরো এরে বা লিস্ট বানাইতে এই ইন্টিজারটা ইউজ হয়, ঠিক আছে, ওই সময় ছোট হাতের আইএনটি ইউজ হয় না, ইন্টিজারটা ইউজ হয়। তো জাস্ট এখান থেকে একটু সার্চ দিয়ে তুমি এটা নিয়ে হালকা একটু জেনে নাও, এটা থেকে তেমন ডিপ কিচ্ছু আসবে না। জাস্ট আপাতত এটা যে রেপার ক্লাস এটা কি কাজে ইউজ হয় ওইটা একটু দেখতে পারো। তারপরে ভেরিয়েবল আছে, আমরা ওই যে টিউটোরিয়ালের কোয়েশনে দুইটা সেকশন হয়তো এই টাইপের কোয়েশন পাইছো, যে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল, তারপরে ওই যে ইনস্ট্যান্স বা গ্লোবাল ভেরিয়েবল, তারপরে স্ট্যাটিক ভেরিয়েবল, এগুলার মেমোরি অ্যালোকেশন, স্কোপ। স্কোপ বলতে কি, ডিক্লারেশন তো আমরা বুঝছি কিভাবে লেখা লাগে, স্কোপ বলতে হইলো গিয়ে
কোন জায়গা থেকে আমরা ইউজ করতে পারবো, কতটুকু ইউজ করতে পারবো, এটা হলো স্কোপ। আর মেমোরি অ্যালোকেশনটা পড়ি না, কখন ইউজ হবে, কোন জায়গায় ইউজ হবে, মানে এটা কি অবজেক্ট বানানোর সময় ইউজ হবে নাকি অবজেক্ট বানানোর আগে ইউজ হবে, আর কোথায়, স্ট্যাকে না হিপে ইউজ হবে, এই জিনিসটা, বা স্ট্যাকে না হিপে স্টোর হবে আসলে, এইটা একবার তুমি দেখে নিবা। ঠিক আছে, এইটা বেশ ইম্পর্টেন্ট টপিক আমাদের কোর্সের জন্য। তিন ধরনের ভেরিয়েবল: ডিক্লারেশন, স্কোপ, আর হইল গিয়ে মেমোরি অ্যালোকেশন। স্ট্যাটিক ভেরিয়েবল বিলংস টু ক্লাস নট অবজেক্ট। এই যে আমরা যদি মেইন ফাংশনের ভিতরে কিছু না লিখি বা মেইন মেথডের ভিতরে কিছু না লিখি, আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল গুলো তৈরি হয়ে যাবে। স্ট্যাটিক গুলা অবজেক্টের উপর ডিপেন্ড করে না। এখানে ইনস্ট্যান্স ভার্সেস স্ট্যাটিক এর একটা উদাহরণ দিছি, যে স্ট্যাটিক গুলা দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে সেম আর কি, আর ইনস্ট্যান্স গুলা প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা। তো এখানে জাস্ট তেমন কঠিন কিছু না। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন একটু জাস্ট বর্ণনা দিয়ে বুঝাইছি, এটা একবার পড়ে নিবা, সিস্টেম কি, আউট কি, প্রিন্টএলএন কি। এখন আমাদের ব্লক আছে। ব্লক মানে কি, এইরকম যে জিনিসগুলো আছে, ফার্স্ট ব্রেক সেকেন্ড ব্রেকেট দিয়ে যে লাইনগুলো লেখা হয়, ওগুলারে বলা হয় গিয়ে ব্লক। ঠিক আছে, তো এই ব্লকগুলো আবার দুই রকম, একটা নাম ইনস্ট্যান্স ব্লক বা ইনস্ট্যান্স, আর একটা নাম হলো স্ট্যাটিক ব্লক। জাস্ট এইটার সামনে যদি স্ট্যাটিক লেখা থাকে এটা হচ্ছে স্ট্যাটিক ব্লক, আর এটা এরকম যদি থাকে এটা হলো গিয়ে ইনস্ট্যান্স ব্লক। এই যে এই উদাহরণটা যে দেখছো, এটা হলো ইনস্ট্যান্স ব্লক। জাস্ট এটার আগে স্ট্যাটিক লিখলে এটা হয়ে যাবে গিয়ে স্ট্যাটিক ব্লক। এখন অবজেক্ট বানাইলে কি হয় জানো, সবার প্রথমে খুঁজে গিয়ে, অবজেক্ট যদি বানাও প্রথমে খুঁজে গিয়ে ইনস্ট্যান্স ব্লক আছে কিনা, এরপরে কনস্ট্রাক্টর আছে কিনা। ঠিক আছে, আর সবকিছু বানানোর আগেও দেখবে কি এইখানে কোনো তোমার স্ট্যাটিক ব্লক আছে কিনা। স্ট্যাটিক ব্লক থাকলে ওইটা সবার আগে এক্সিকিউট হবে, পরে এক্সিকিউট হবে গিয়ে ইনস্ট্যান্স ব্লক। যেমন এইখানে দেখো তো, আমি একটা ইনস্ট্যান্স ব্লক বানাইছি একটা, যখনই অবজেক্ট বানাবো মেইন ওবি ওয়ান নিউ মেইন, তখন ওই ইনস্ট্যান্স ব্লকটা লাইন প্রিন্ট করলো, এরপরে 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, এরপরে আবার যখন অবজেক্ট বানাইছো ওই ইনস্ট্যান্স ব্লকের ওই লাইনটা আবার প্রিন্ট করলো। ঠিক আছে, বাট এইখানে যদি কোনো একটা স্ট্যাটিক ব্লক থাকতো, স্ট্যাটিক ব্লক একবারই প্রিন্ট হইতো, তা আবার একদম প্রথমে। ঠিক আছে, এখন আবার কনস্ট্রাক্টর ইউজ করলে প্রথমে ইনস্ট্যান্স ব্লক তারপরে কনস্ট্রাক্টর, এগুলো আমরা ক্লাস অনেক দেখছি, এগুলো একবার দেখে নিও। স্ট্যাটিক ব্লক মেইন ফাংশন, আমি আরেকবার বলি, মেইন ফাংশনেও যদি কিছু না লিখো তারপরেও স্ট্যাটিক ব্লকেরটা এক্সিকিউট হবে, আর মেইন ফাংশনে লিখলেও সবকিছু লিখার আগে স্ট্যাটিক ব্লকেরটা আসবে। এই দেখো এটা এখানে বলা আছে, স্ট্যাটিক ব্লক উইল বি এক্সিকিউটেড ওয়ান্স ইনস্ট্যান্স এন্ড কনস্ট্রাক্টর উইল বি এক্সিকিউটেড এভরি টাইম এ নিউ অবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখ। তো আসি এর পরের জিনিসে। তো এগুলো একবার পরে নিবা, তেমন কঠিন কিছু না। এখানে জাস্ট কোন ফাংশনে কিরকম আউটপুট, যে দেখা গেছে যে কি, আমরা জাভাতে সেম নাম দিয়ে প্যারামিটার গুলা চেঞ্জ করে আমরা ভ্যালু পাস করতে পারি, এইটারে বলা আর কি পলিমরফিজম। তো পলিমরফিজম কি, সেম নাম একাধিক জায়গায় ইউজ হচ্ছে, আর এই যে কনসেপ্টটা ইউজ হচ্ছে ফাংশনের ভিতর প্যারামিটার চেঞ্জ করা, এটারে বলা হয় মেথড ওভারলোডিং। ওভারলোডিংটা আমাদের কম্পাইল টাইমে হয়, এই জন্য অনেক সময় এটা আবার কম্পাইল টাইম পলিমরফিজমও বলে। ঠিক আছে, এত ডিপ কিচ্ছু না। তো এখানে লেখা আছে এটার নাম হলো মেথড ওভারলোডিং। তো এখানে রিটার্ন টাইপ ম্যাটার করে না, অর্থাৎ এখানে ইন্টিজার দিতেছো নাকি ভয়েড দিতেছো ম্যাটার করে না, ম্যাটার করে এই যে প্যারামিটার গুলা ডিফারেন্ট থাকলেই হয়েছে। তারপরে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এগুলো একটু দেখতে পারো। স্ট্যাক আর হিপ যদি বুঝতে কোনো কনফিউশন, এখানে একটা ভিডিও আছে, বেশ ভালো ভিডিও, তো এটা দেখতে পারো। এমন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন মাঝে মধ্যে মাথায় আসছিল, যে ধরো এইরকম লুপ দিয়ে যদি আমরা অবজেক্ট বানাই, দেখো তো এখানে একটা হোয়াইল লুপ চালাইছি। হোয়াইল লুপটা কি করবে, 1 থেকে 100 বার চলবে, আর প্রত্যেকবার অবজেক্ট বানাবে। ধরলাম এখানে 61 ব্যাচ নামে একটা ক্লাস আছে আর কি, আর তুমি যদি এইভাবে লিখতে না চাও, তুমি সাপোজ লিখলা যে এইরকম 61 ব্যাচ অবজেক্ট ইকুয়াল টু নিউ সিস্টেম, ধরো আমি এই পুরোটা এরকম লিখতে পারো, আর যদি সংক্ষিপ্ত ভাবে দিই আর কি, তো ধরো এরকম দিলাম, সেম জিনিসটা এরকম। তো এইরকম আমি অবজেক্ট বানাইতেছি, কি করতেছি বলতো, 100টা অবজেক্ট বানাইতেছি। জাভা এরকম লুপ দিয়ে 100টা যদি অবজেক্ট বানাও, ও দেখবে যে 100টা অবজেক্ট বানাইলেও একদম লাস্টটা ছাড়া বাকিগুলা ইউজলেস। দেখো তো, একদম লাস্টের অবজেক্ট ছাড়া বাকিগুলা দিয়ে কোনো কাজ করতে পারতেছে। এখানে যদি তুমি জিজ্ঞেস করো অবজেক্ট ইজ হুইচ ওয়ান, হুইচ ওয়ান যদি জিজ্ঞেস করো, ও বলবে একদম লাস্টে যে 100 নম্বর লাইনে এসে বা লুপটা 100 নম্বর বার চলার সময় যে অবজেক্টটা হয়েছিল ওইটাই আপাতত আমার টিকে আছে, বাকিগুলো আর নাই।
তো এইভাবে 100টা অবজেক্ট ক্রিয়েট হইলো জাভাতে। হিপ মেমোরি যেটা আমাদের প্রত্যেকবার ইটারেশনে দেখো তো একটা নতুন করে অবজেক্ট তৈরি হয়, বাট যখনই নতুন আরেকটা অবজেক্ট তৈরি হবে তো এই জিনিসটা আবার চেঞ্জ হয়ে যায়, তোমার রেফারেন্স অবজেক্ট চেঞ্জ হয়ে যায় এবং একদম লাস্টেরটা টিকে থাকে, বাকিটা ক্লিয়ার হয়ে যায়। মানে লুপ চালাইতেছি, 1 নম্বরের পরে 2 নম্বর তৈরি হলো, তো দেখবে সে 1 নম্বরটার আর কোনো কাজ আছে নাকি, তো কাজ না থাকলে মেমোরি থেকে 1 নম্বরটা চলে যাবে। এরপরে 2 নম্বর অবজেক্ট থেকে যখন 3 নম্বর অবজেক্ট তৈরি হবে তখন সে দেখবে 2 নম্বর অবজেক্টের আর কি কোনো কাজ আছে কিনা, যদি কাজ থাকে তাহলে তো ভালো। আর এখানে যেহেতু 2 নম্বর অবজেক্টের কোনো কাজ নাই, 2 নম্বরটা চলে যাবে। একইভাবে ধরো 99 নম্বর অবজেক্টের পরে 100 নম্বর অবজেক্ট তৈরি হচ্ছে, তো 100 নম্বর অবজেক্ট তৈরি হওয়ার সময় দেখবে যে 99 নম্বর অবজেক্টের এই ব্র্যাকেটের ভিতর কি কোনো কাজ আছে কিনা, নাই, কাজ নাই, তাহলে এটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা কথা লেখা আছে, ইট হোল্ডস অনলি দ্য লাস্ট অবজেক্ট হোয়াইল প্রিভিয়াস অবজেক্ট বিকামস আনরিচেবল। এটা কে করে আনরিচেবল হওয়ার কাজটা? এটা একটা জাভার গার্বেজ কালেক্টর নামে জিনিস আছে, ওইটা করে। তো এটা নিয়ে আমাদের সময় থাকলে মিডের পরে আলোচনা করবো না, বাট আপাতত এই কনসেপ্টটা মনে রাখিও যে এরকম লুপ চললেও কি হবে, একদম লাস্টের অবজেক্টটা জমা থাকবে, বাকিগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখানে স্ট্যাটিক ব্লক ইনস্ট্যান্স ব্লক নিয়ে আলোচনা আছে, সবসময় মনে রাখিও মেইন ফাংশনে কিছু না থাকলেও স্ট্যাটিক ব্লকটা চলবে, আর থাকলেও স্ট্যাটিক ব্লক খালি একবার চলবে। আর যতবার অবজেক্ট বানাবা ইনস্ট্যান্স ব্লক আর কনস্ট্রাক্টর চলবে। তো এই উদাহরণগুলো একটু দেখে নিবা তোমরা, এগুলো আমরা ক্লাসে করছি। দিস দিস দিয়ে আমরা ওই ক্লাসে জিনিসপত্র ইউজ করতে পারি, ঠিক আছে না? তো এগুলো একবার দেখবা। ইনহেরিটেন্স ইন্টারেস্টিং জিনিস। ইনহেরিটেন্স আমরা দেখছি লাস্ট 1-2 ক্লাসে যে একটা ক্লাসের সকল বৈশিষ্ট্য অন্য ক্লাস ইউজ করলে ওই জিনিসটা বলা হয় গিয়ে ইনহেরিটেন্স। তারপরে একটা ওয়ার্ড আছে ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল কিওয়ার্ডের কাহিনী কি, যেই ভেরিয়েবল গুলারে আমরা চাই আর চেঞ্জ না হোক এগুলার বলা হয় গিয়ে ফাইনাল। যেমন এখানে দেখো তো, এটারে যদি এরকম লিখো এটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো জাস্ট সবই চ্যাট জিপিটি দিয়ে ম্যাক্সিমাম জিনিসই বানানো। তো তুমিও চাইলে এইভাবে সার্চ দিয়ে দেখতে পারো যে কিভাবে কি করার, যে এই জিনিসটা বুঝতেছি না, ফাইনাল কিওয়ার্ড বুঝতেছি না, এইভাবে একটা এক্সাম্পল দেখবে তারা করে দেখো। ফাইনাল কোনো ফাংশনের আগে থাকতে পারে, ফাইনাল একটা ভেরিয়েবলের আগে থাকতে পারে, এরকম একটা ক্লাসের আগে থাকতে পারে। তো এরকম কোনো ফাংশনের আগে যদি ফাইনাল ভেরিয়েবল থাকে ওই ফাংশনটারে আমরা আপডেট করতে পারবো না, ঠিক আছে। এই জিনিসটা বলা হয় মেথড ওভার রাইডিং, আপডেট করা। তো এটা করতে পারবো না কখন, কোনো ফাংশনের আগে ফাইনাল কিওয়ার্ড থাকে। এই হলো এর ব্যাপার। তো এখানে এই জিনিসগুলো একটু বর্ণনা করে লেখা আছে। তারপরে এই যে কনস্ট্রাক্টর, এই জিনিসগুলো একটু পড়তে পারো। আর দিস দিস এর ব্যাপারটা আমি আরেকবার তোমাদের বুঝাই দিতে এলে এখন। সুপার সুপার আর দিস এই উদাহরণগুলো একটু দেখবো। ইনহেরিটেন্স এর কথা একটু বলা আছে, আর মেথড ওভারলোডিং। আমরা যদি একটু কোডে চলে যাই, ওভার রাইডিং এইগুলো একটু পড়তে পারো। এখানে কাজের জিনিস আছে, একটা জিনিস আছে এই প্যারাটা রান টাইম পলিমরফিজম, এটা কিভাবে হয়েছে এটা এই প্যারাটা একবার পড়িও। আর মেথড ওভাররাইডিং তোমাদের ওই যে ডি সেকশনের আমি এখান থেকে একটা কোয়েশ্চন দিছিলাম ওদের এটা পড়ানোর পরে। তারপরে পাবলিক প্রোটেক্টেড, এটাও আজকে একটু দেখবো। আর লাস্টে আমাদের অ্যাবস্ট্রাক্ট আর তোমার ইন্টারফেস। চলো আমি দেখাই তোমাদের একদম বেসিক জাভা কিভাবে করবো। ধরো একটা নতুন ফোল্ডার বানাইলাম ওসি নামে। এখন এইখানে তোমরা একটা জিনিস দেখো, ভিউ দিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন এটাতে টিক আছে কিনা। তারপরে ধরো এখানে লিখতে পারো সিএমডি, কমান্ড প্রম্পট লিখে জাভা হাইফেন ভার্সন, এটা দিলে দেখতো জাভার ভার্সন আসবে। যদি কারো জাভার ভার্সন না আসে তোমরা জেডিকে ডাউনলোড করে ওইটা একটু ইনস্টল দিতে হইব, ঠিক আছে, তাহলে জাভার ভার্সন চলে আসবে। তো আমি ধরো একটা প্রথমে বানাই একটা ক্লাস। সাপোজ এখানে নিউ এই যে টেক্সট ডকুমেন্ট ধরলাম, এটার নাম এমনিতে দিলাম টেস্ট ডট জাভা, ঠিক আছে। টেস্ট ডট জাভা দিলাম। এখন তুমি চাইলে এইখানে দেখো আমার এটা আপাতত নোটপ্যাড দিয়ে করা যায়, কেউ চাইলে ভিএস কোড দিয়ে করতে পারো। আমি দুইভাবে দেখাই, প্রথমে ভিএস কোড দিয়ে দেখাই তাহলে হয়তো ইজি লাগবে। ভিএস কোড এখান থেকে ডাইরেক্ট ওপেন করে ফেলি। কিভাবে করার, শিফট প্রেস করে রাইট ক্লিক করব, শিফট প্রেস করে কি করছি রাইট ক্লিক করছি, ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার এইখানে যাবো। এরপরে কোড লিখে ডট লিখবো, এটা একটা নতুন টেকনিক ভিএস কোড ওপেন করার ওই ফাইলে। দেখো কি হইবে, আমার ওই যে জিনিসটা এখানে ডাইরেক্ট চলে আসছে, আপাতত ঝামেলা কম, ডাইরেক্ট এইভাবে চলে এলো। এগুলো আমি কেটে দিই। এখন যদি তুমি এখানে লিখো একটা ক্লাস, ধরো লিখলাম ক্লাস এ, ঠিক আছে। এখানে ক্লাস এ লিখলাম, এখানে সাপোজ দিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দেখো আপনা আপনি চলে আসছে। এরপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এইখানে দিলাম সাপোজ ক্লাস, ঠিক আছে।
এখানে একটা সেমিকোলন। দেখো আপাতত ঠিক আছে, সেভ দিলাম। তো এইটাতে আমার আপাতত কোনো ঝামেলা নেই। এখন এটা চালাবো কিভাবে? ভিউ, টার্মিনাল, এইখানে এগুলারে দিই। এখানে একটা জিনিস লিখো, যে জাভা সি, ওই যে এটার নাম কি দিছি, টেস্ট ডট জাভা। এরকম আমরা ল্যাব করব অবশ্যই মিডিয়ার পরে, আপাতত খালি দেখো আউটপুট গুলা। এইরকম লিখার পরে এখানে একটা দেখো এ এর ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, এরপরে আমার লিখতে হবে জাভা এ। ওই যে ক্লাসের নাম কি, ক্লাসের নামে আমি কি লিখছি, জাভা সি। ওই যে যেই ফাইলের নাম টেস্ট ডট জাভা লিখছি, এরপরে যেই ক্লাসটা আমি চালাইতে চাই ওইটা লিখতেছি। দেখো ক্লাস এ লিখছি, তো ক্লাস এ তৈরি হলো। আপাতত এটা থাক, আমি ইনহেরিটেন্স জিনিসটা আরেকবার দেখাই। ধরো এখন ক্লাস এ না দিয়ে আরেকটা বানাই, ক্লাস এক্সটেন্স। এই মেইন ফাংশনটা ক্লাস বি তে দিয়ে দিলে ভালো হয়। এই দিলাম সাপোজ, এখানে দিলাম ক্লাস বি। এখন ক্লাস এ তে একটা ফাংশন আছে, নাম দিলাম ভয়েড M1। এখন এইখানে আমি লিখলাম যে ক্লাস এ M1, ঠিক আছে। ওই ফাংশনটাই আমি আবার, সেম ফাংশনটা আমি চাচ্ছি বি তে আপডেট করতে। এখানে গেলাম, এখানে ক্লাস BM1 লিখলাম, ঠিক আছে। আর তেমন কিছু করিনি, একটা ফাংশন ডে ছিল প্রথমে এ তে, আমি ওইটারে আপডেট করছি গিয়ে বি তে। এখন কয়েকটা জিনিস লিখি যাতে তোমাদের রিভিশন হয়। যে দেখো তো, আমি যদি লিখি এ অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ এ, এটা মানে কি? এইটা মানে আমি এ এর অবজেক্ট বানাইছি এ এর কনস্ট্রাক্টর ইউজ করে। তার মানে আপাতত এইখানে যা যা আছে ওই রকম জিনিসগুলো প্রিন্ট হবে। এখন যদি কেউ লিখে ob1.m1, ঠিক আছে, এইরকম লিখলাম, সেভ দিলাম। এখন এইখানে যদি আবার চালাই দেখি, আবার কম্পাইল করতে হইব। করার পরে এখন আমার কোন ক্লাসটা চালাবো, আমি বি ক্লাসটা চালাবো, তো জাভা বি লিখলাম। দেখো নিচে আমার একটা লেখা চলে আসছে। তো এইভাবে আমি জিনিসটা করতে পারি, ক্লাস B of M1, আশা করি দেখা যাচ্ছে এখানে। তো আবার আরেকভাবে দেখতে পারি, তোমার যদি এখন VS কোডে ভালো না লাগে, আমি আরেকটা ওয়ে দেখাই। যে এইখানেও দেখা যায়, বুঝছো, এই জায়গাটাতে, ওই যে আমি এই জায়গাটাতে দেখতে পারি যে কিভাবে, যে যদি আবার লিখি জাভা সি টেস্ট ডট জাভা লিখলাম, এরপরে কোন ক্লাসটা দেখতে চাই, বি ক্লাসটা, জাভা। দেখো এখানে ক্লাস এ এবং সেম এখানেও দেখতে পাবো। তো আমরা এইভাবে লেবে করবো আর কি ফিউচারে, আপাতত আমাদের এটা লাগবে না। তো এখন এটা তো গেল এ, এখন আমি এরকম একটা বানাই, বি ও B2। এটা যদিও দেখছি আমরা, নিউ বি, তারপরে এখানে লিখলাম ob2.m1, ঠিক আছে। এখন ob2.m1 মানে কি, ওই বি ক্লাসের মধ্যে যে আপডেট করছি ওইটা চলে আসবে। এখন আগে এ ক্লাসে যেটা ছিল, দেখো তো, ক্লাস M1, এটা কোন ক্লাসে ছিল, এ ক্লাসে। আর বি তে আমরা আপডেট করছি M1টারে, আমরা কি লিখছি, B M1। এখন যদি আমরা সেভ দিয়ে আবার এটারে চালাই একটু, দেখো এই যে, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই, তাহলে তোমার একটু কনফিউশন দূর হবে। দেখো এখন খালি আসছে গিয়ে ক্লাস BM1, অর্থাৎ ওই যে বি যেটা আমাদের, এই লাইনটা আসছে খালি, ঠিক আছে। তো মেইন ইন্টারেস্টিং পয়েন্ট আরেকটা আছে। এখন যদি কেউ এইভাবে লিখে এ ও বি ইকুয়াল টু নিউ, এইটার মানে কি? এইটার মানে হইলে রেফারেন্স ভেরিয়েবল হইলে ক্লাস এ, অর্থাৎ ওবি ক্লাস এ তে যা যা আছে সব ইউজ করতে পারবে। বাট এ তে যা যা আছে ওইগুলোর মধ্যে কোনোটা যদি বি তে মান আপডেট হয়, সে ওই আপডেটেড মানটা ইউজ করতে পারবে। অর্থাৎ আমি যদি আরেকটা লিখি, ভয়েড M3, ঠিক আছে, একটু দেখো, M3, এতে খালি M1 আছে, বি তে M1 আর M3 আছে। এখন আমি যদি লিখি এখানে ob.m1, দেখি প্রথম এটা চলে কিনা। চললেও কি আসে, লিখলাম, দেখো আমার বি এর M1 আসছে, অর্থাৎ ওভাররাইড করে যে জিনিসটা পাইছি ওইটা আসতেছে, ঠিক আছে। আমি বলছি রেফারেন্স ভেরিয়েবলটা এ এর, বাট কনস্ট্রাক্টর হইছে গিয়ে বি এর। কনস্ট্রাক্টর বি এ হয়, বি তে কোনো ফাংশন যদি আপডেট করি ওই আপডেটেড ফাংশনটা ইউজ করতে পারবে। বাট মজার ব্যাপার হইলো গিয়ে, এতে ওয়ান ছিল, M1 ছিল ভালো, কিন্তু
বিতে M3 একটা নতুন আসছে। এখন যদি আমি OB.M3 দিই, তাহলে দেখো একটা এরর দেখাইতেছে। এরর যে আনডিফাইন্ড ফর টাইপ এ, মানে আমার ক্লাস এ তে M3 এর কোনো অস্তিত্ব নাই। তো যে ফাংশনের M1 ক্লাস এ তে অস্তিত্ব আছে, ওই ফাংশনটাই আমরা কেবলমাত্র এখানে ইউজ করতে পারবো। আর ওই M1টা যেহেতু বি তে আপডেট হয়েছে আর কি, সেজন্য আমরা এই অবজেক্টটা বানিয়ে আমরা আপডেটের মানটা ইউজ করতে পারতেছি। এই কনসেপ্টটারে বলা আর কি রান টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম কি? আমার প্রোগ্রাম চলাকালীন সময় আর কি এই জিনিসটা কাজ করতেছে। পলিমরফিজম কেন? M1 নামের দুইটা ফাংশন আছে, এই জন্য এটারে পলিমরফিজম বলা হয়। আর প্যারেন্টের রেফারেন্স ভেরিয়েবল দিয়ে যদি চাইল্ডের কনস্ট্রাক্টর বা অবজেক্ট বানানো হয়, ওইটারে বলা হয়, ওই কনসেপ্টটারে বলা হয় আর কি রান টাইম পলিমরফিজম। এটার মাধ্যমে কি হচ্ছে, আমরা চাইল্ডে আপডেটেড মানটা ইউজ করতে পারতেছি, বাট প্যারেন্টের অবজেক্ট ইউজ করে। তো এই হইলো কাহিনী রান টাইম পলিমরফিজম। তো এইটা একবার দেখিও, এখানে উদাহরণ আছে। আজকে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করে ফেলি, প্রাইভেট আর প্রোটেক্টেড দুইটা জিনিস নিয়ে, বা পাবলিক। ধরো আমি একটা জিনিস লিখলাম, পাবলিক ইন্টিজার a ইকুয়াল টু 10। এখানে লিখলাম প্রাইভেট ইন্টিজার b ইকুয়াল টু 11। আর প্রোটেক্টেড ইন্টিজার c ইকুয়াল টু 12। এখন এইগুলো একটু মানে বুঝি। পাবলিক যেটা, এইটা মানে যে কোনো ক্লাস থেকে ওইটারে ইউজ করতে পারবো এ এর অবজেক্ট বানিয়ে। অর্থাৎ বি যেহেতু এর এক্সটেন্ড করছে, এই বি থেকে ওরে ইউজ করা যাইব। আমি যদি একটা অবজেক্ট বানাই, যে এটা আপাতত বাদ, হবি ডট ইকুয়াল টু, দেখো এটা ঠিক আছে, এটা এখানে কোনো এরর দিচ্ছে না। এ হইল গিয়ে প্রাইভেট, প্রাইভেট থাকায় কি হচ্ছে, অন্য ক্লাস থেকে তার ইউজ করা যাচ্ছে। বাট বি কি, বি হইল গে, সরি, এ হইলে পাবলিক, পাবলিক থাকায় তার ইউজ করা যাচ্ছিল। বাট বি কি, বি হইল গে প্রাইভেট, প্রাইভেট মানে কি, তোমার তোমার ক্লাসের বাইরে অন্য কেউ তোমার চিনে না, বা অন্য কেউ তোমার ইউজ করতে পারবে না তোমার ক্লাসের বাইরে। তাই এই বিটারে যদি এই ক্লাসের বাইরে থেকে আমি ডাকতে চাই, তখন একটা এরর দিবে। দেখো এখানে আমি মাউস নিলে এররটা দেখাচ্ছে যে এই বিটা আমার জন্য ভিজিবল না। হুম, এর জন্য ভিজিবল না কেন? এই বিটার মান আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারি, যে এখানে b = 15 দিতে পারি, কোনো সমস্যা না। বাট যখন এই ফাংশনের বাইরে চলে যাব, তখন আর বি এর মানটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো এই হইল গিয়ে প্রাইভেটের ব্যাপার। প্রাইভেটটারে কি করা হবে, এই ক্লাসের বাইরে থেকে ডাকতে পারবো না। তো আর প্রোটেক্টেড জিনিসটা কি, যেহেতু বি এর এক্সটেন্ড করছে, এখানে যদি আমরা ইউজ করতে চাই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, বা এখানে না দিয়ে আমি যদি এখানে ইউজ করতে চাই OB.C, এইটা ওকে, এটা তো কোনো সমস্যা না। যেহেতু ইনহেরিট করতেছে, ইনহেরিট করলে কি হবে, প্যারেন্টের ভেরিয়েবল বা ফাংশন গুলা চাইল্ড ইউজ করতে পারবে। ইনহেরিট করা, এটা ইউজও করতে পারবে, চেঞ্জও করতে পারবে। বাট বাই চান্স যদি ইনহেরিট না করতো, তখন দেখো তো, তখন একটা সেম এখানে একটু ঝামেলা দেখাইতেছে, এরর দেখাইতেছে। তো এটা আমি চেঞ্জ করে দেখি। ওকে, ইনহেরিট না করলে একটু ঝামেলা, ইনহেরিট করলে এই জিনিসটা দেখাইতে পারবে। তো এই গেল গিয়ে আমার প্রাইভেট আর প্রোটেক্টেড এর কাহিনী। ধরো এখানে আর একটা ফাংশন আছে। এখন কেউ এইভাবে বললো যে এই বিটার আমি চেঞ্জ করতে চাই এই বি ক্লাস থেকে, আরেকবার শুনো, এই বিটার আমি চেঞ্জ করতে চাই এই বি ক্লাস থেকে। তো তুমি এইভাবে একটা ফাংশন বানাইলা, সাপোজ ভয়েড সেট, সেটার নামে একটা ফাংশন বানাইলা, ইন্টিজার এক্স। এখান থেকে বলে দিলা ওই যে বি এর মান সমান হইল গিয়ে এক্স। ঠিক আছে, এইভাবে একটা ফাংশন বানাইলা, এইখান থেকে ওই ফাংশনটারে ডাক দিলা OB.সেটার। দেখো এইভাবে আমি চাইলে মানটা চেঞ্জ করতে পারি, একটা ফাংশন বানাইলাম, ওই ফাংশনে একটা ভেরিয়েবল পাঠাবো, যেই ভেরিয়েবলটা পাঠাবো আমার বি এর মানটা হয়ে যাবে ওই ভেরিয়েবল। অর্থাৎ বি রে তো ডাইরেক্ট চেঞ্জ করা যাচ্ছে না, এই জন্য একটা ফাংশন বানিয়ে ওই ফাংশনে একটা ভেরিয়েবল পাঠিয়ে বি এর মানটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এই হলো সেটারের কাহিনী, যে আমি ওই ফাংশনটায় একটা মান পাঠিয়ে চেঞ্জ করতে পারবো। অনেকে আবার এখানে এক্স লিখতে পছন্দ করে না, সবাই আমরা ওই যে উপরে যা ভেরিয়েবল লিখছি এখানেও তাই লিখতে পছন্দ করি। এই জন্য অনেকে এখানে বি লিখে দেয়। তো এইখানে দুইটা বি হয়ে গেলে
আমার এই বিটারে বুঝাইতে, এই বিটা বুঝাইতে আমরা ইউজ করি গিয়ে দিস ডট, আর এই বিটা বুঝাইতে আমরা ইউজ করি এখানে এরকম লিখি অনেক সময়। দিস ডট বি মানে উপরের বি, আর এই বিটা হইল গিয়ে দেখো, এই বিটাই দেখো, এই বিটা হইল গিয়ে এইটা, দিস ডট বি বলতে উপরের বিটা বুঝায়। ঠিক আছে, তো এই হইল গিয়ে তোমার প্রাইভেটের, প্রাইভেট ভেরিয়েবলটা কিভাবে আমরা একটা ক্লাসের বাইরে থেকেও চেঞ্জ করতে পারি, কেমনে চেঞ্জ করতে পারি। আর একটা ফাংশন বানাবো, ফাংশন একটা ভ্যালু পাঠাবো, ওই ভ্যালুটা জাস্ট ওই ক্লাসের ভিতর আপডেট করে দিও। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখি তাইলে, এটা মুছে ফেলি। এখন এইখানে দুইটা ভেরিয়েবল বানাইলাম, এর সমান হইল গিয়ে 10, একটাই বানাই সাপোজ। ঠিক আছে, এইখানে আরেকটা ভেরিয়েবল আছে ইন্টিজার, এর সমান হইল গিয়ে অনেক। এখন আমি এটা একটু চেঞ্জ করি, এগুলা কাটি। এখন আমি একটা অবজেক্ট বানাইলাম, বি ওয়ান ইকুয়াল টু নিউ, বা ধরো সমস্যা না। এখন এইখানে বি এর একটা কনস্ট্রাক্টর বানাই, এই লিখলাম। ধরো এখানে একটা সংখ্যা পাঠালাম সাপোজ 61, এই সংখ্যাটা এখানে গেল ইন্টিজার এ। কোয়েশ্চন একটা দিই যে এখানে সিস্টেম ডট ইন্টার, এইরকম করলে এ এর মানটা কি আসা উচিত, এটা এটা বেশ কনফিউশন তৈরি করে যে এইরকম আমরা অবজেক্ট বানাইলাম। ঠিক আছে, এইরকম অবজেক্ট বানাইলাম, অবজেক্ট বানিয়ে কনস্ট্রাক্টরের ভিতর এটা পাঠাইলাম। তো এটা পাঠানোর পরে কি হবে জানো, এই যে এ এর মান, যে এখানে যদি একটা এ আছে 15, এইটা প্রিন্ট না হয়ে যে এতে 61 ছিল ওইটা প্রিন্ট হবে। একটু দেখি আমরা এখানে, আবার রান দিলাম। স্যার, যদি 61 পাঠাই তাহলে তো 61ই প্রিন্ট হওয়ার হ্যাঁ কথা। হ্যাঁ, আপাতত 61ই প্রিন্ট হবে, দেখো এই দেখো 61 আসছে এখানে। এখন কোয়েশ্চন হইলে তাইলে এই 15টা কিভাবে আনবো। 15 আনতে হইলে বা 15টারে আপডেট করতে হইলে, 15 কি হচ্ছে, আমরা এই 15টারে এখানে কেমনে আপডেট করতাম বলতো, OB1 ডট জি। এ, এইরকম আপডেট করতাম। আর তো এখানে তো OB1 দিয়ে করতে পারতেছি, বাট এইরকম বাইরে আমি OB1 লিখতে পারবো না, বাইরে আমার লিখতে হইব সেম জিনিসটাই, জাস্ট দিস, এখানে লিখতে হইব দিস, দিস ডট এ। এই কথাটা লিখলে কি হবে, দিস ডট এ লিখলে আমার উপরের এটা আপডেট হয়ে যাবে। এটা আমি সেভ দিই, দিয়ে দেখো, দেখো এখন আসছে প্রথম লাইনে 61, এর পরের লাইনে আসছে গিয়ে 15। এখন তোমারে বললাম এই কনস্ট্রাক্টর থেকে উপরে যে এ ছিল, ওই এটারে একটু আপডেট করে 100 করে ফেলো। উপরের এটা, উপরের এটা কি প্যারেন্ট ক্লাসের এ, প্যারেন্ট ক্লাসের কিছুটা আপডেট করতে হলে তোমার লিখতে হবে সুপার, সুপার ডট এ লিখে 100 লিখলাম। এখন আমার কি হয়েছে, প্যারেন্ট ক্লাসের এটা আপডেট হয়ে হয়ে গেছে গিয়ে 100। এরপরে তুমি যদি ওইটা দেখাইতে যাও, সুপার ডট এ, এখন দেখি কি হয়। বারবার কম্পাইল করা লাগে, আর যা ক্লাসটা দেখো প্রথমে 61, এরপরে আমি বলছি যে 15 উপরে যেটা ছিল, আর সুপার ডট এ আপডেট করছি। এখন তুমি যদি আপডেট না করতা তাহলে কিন্তু 10 আইতো, আপডেট যদি আপডেট না করলে 10 আইতো। কেন 10 আইতো, আগে 10 ছিল তো এখানে, তো ওই 10টাই চলে আইতো। তো একটু দেখি আমরা, আপডেট না করলে 10 হয়, আর আপডেট করলে যেটা আপডেট করবো এটা তো আসবে। ঠিক আছে, তো এইভাবে দিস আর সুপার, যদি বলে তোমার এই এটা চেঞ্জ করো তুমি দিস ইউজ করবা, আর যদি বলে এইটারে চেঞ্জ করো তুমি ইউজ করবা গিয়ে সুপার। তো এটাও গেল একটা। ও আরেকটা মজার ব্যাপার, ধরো একটা ফাংশন আছে, ভয়েড M1 আবার লিখলাম, এখানে কিছু একটা লিখবো সাপোজ সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, আমি লিখলাম গিয়ে 1, সেম এখানে একটা যদি ফাংশন বানাই, এখানে লিখলাম কি 2, এটা কি করছি, আপডেট করছি। আর জাভার ভাষায় একটু সুন্দর করে বললে বলা যায় ওভাররাইট করছি। বাট বাই চান্স যদি এটার সামনে কোনো সময় দেখো স্ট্যাটিক লেখা আছে, স্ট্যাটিক লিখলে কিন্তু এটারে দেখো ওভাররাইট করা যায় না, যে এখানে অনেক ওয়ার্নিং টর্নিং আছে যে ইনস্ট্যান্স মেথড ক্যান নট বি ওভাররাইড ফ্রম স্ট্যাটিক মেথড। তো স্ট্যাটিক মেথডে আমরা ওভাররাইড করতে পারি না। তো কোনো সময় যদি দেখো স্ট্যাটিক দেওয়া তাহলে বুঝবে এখানে একটা এরর আছে, স্ট্যাটিকটারে সরাই ফেলবো। ঠিক আছে, স্ট্যাটিক মেথডে ওভাররাইড করা যায় যায় না। এইগুলো মোটামুটি অনেক কিছু আমরা দেখলাম। আর টাইম কেমন রয়েছে আমাদের মিটিং এ, আরো আছে কিছু। আর একটা জিনিস দেখে নি, আমরা একটা নাম আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস।
তো এই জিনিসগুলো আমি একটু কেটে নিই এখান থেকে, এইগুলো একটু কাটি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস, ইন্টারফেসটা তোমরা একটু দেখে নিও কি জিনিস, আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তোমাদের বুঝাই। ধরো এইখানে একটা ফাংশন আছে, আরেকটা ফাংশন বানাইছে এরকম দিলাম যে void m2, খালি এরকম নাম দিয়ে রাখছি, বলছি তুমি এটার কাজকে আমি ক্লাস এতে বলবো না, তুমি এক্সটেন্ড করলে তুমি এটার কাজ বলে দিবা। তো এরকম ফাংশন যেটাতে কোনো ব্রেকেট দিয়ে ভিতরে কিছু না লিখি, যে এই পার্টটারে বলে কি ফাংশনের বডি। তো যেই ফাংশনের বডি নাই ওই ফাংশনটারে বলি আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। এটার সামনে এরকম অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে। তো যেই ফাংশনের আগে মানে ফাংশনের বডি নাই ওই ফাংশনটা বলি অ্যাবস্ট্রাক্ট ফাংশন। আর যেই ক্লাসে এরকম অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে ওই ক্লাসটা বলা হয় গিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাহিনী কি, আমরা ইচ্ছে মতো ফাংশন বানিয়ে দিতে পারি, ফাংশনের ভিতরে কি হবে তা ম্যাটার করে না। যে ক্লাসটা এক্সটেন্ড করবে ওই ক্লাসের দায়িত্ব হলো গিয়ে ওই ফাংশনের ভিতরে বডি দেওয়া। তো এখন যদি কেউ লিখে ভয়েড m2, তাইলে ওকে, এটা ঠিক আছে, এই ফাংশনে আমি বডি দিয়ে দিছি, ঠিক আছে, ভিতরে ধরো কিছু লিখলাম 1 2 3 4 এগুলো লিখলে সমস্যা না। বাট ফাংশনের বডি দিতে হইব। ক্লাস বি ক্লাস এর এক্সটেন্ড করলে ওই যে অ্যাবস্ট্রাক্ট যে ফাংশনটা ছিল ওই ফাংশনের বডি দিতে হবে। ভুলে ভুলে যদি m2 এর বদলে m3 দিয়ে দাও তাহলে তো m2 এর বডি দেওয়া হয়নি। m2 এর বডি না দিলে দেখো একটা এরর আসতেছে। এরর আসলে কি বলছে, ক্লাস বি মাস্ট ইমপ্লিমেন্ট দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড অফ ক্লাস এ। তো এইরকম যদি হয় যে তুমি যেটা এক্সটেন্ড করছে ওইটাও ওই আগের অ্যাবস্ট্রাক্ট মেথডটার বডি দেয়নি, তখন বি ক্লাসটারেও তোমার এরকম লিখতে হইব অ্যাবস্ট্রাক্ট। কেন অ্যাবস্ট্রাক্ট, ওই যে m2 মেথড যেটা ছিল ওইটাকে তোমার এখানে বডি দিতে হইব। তুমি যদি m2 এর বডি এখানে না দিয়ে ভাবো যে না পরে আর একটা ক্লাস সি বানাবো ওইটাতে আমি m2 এর বডি দিব, তাহলে ঠিক আছে সমস্যা না, তখন ক্লাস বিটারেও এইরকম তোমার অ্যাবস্ট্রাক্ট বানাই দিব। সামারি কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এক্সটেন্ড করে যদি আমি অ্যাবস্ট্রাক্ট মেথড গুলারে বডি না দিই তাহলে যেই ক্লাসটা এক্সটেন্ড করছে ওই ক্লাসটাও হয়ে যায় গিয়ে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এই হলো এটার কাহিনী। তো অ্যাবস্ট্রাক্টে তো এরকম তুমি অন্য ফাংশন ডিক্লেয়ার করতে পারো, ধরো আরেকটা ডিক্লেয়ার করলা m4। ঠিক আছে। তো এইরকম আরেকটা জিনিস আছে ইন্টারফেস, যেখানে সব এরকম আলাদা করে ফাংশন লেখা যায় না, সবগুলা ফাংশন হইলো অটোমেটিকলি অ্যাবস্ট্রাক্ট। এরকম আরেকটা জিনিস আছে, এটার নাম হইলো গিয়ে ইন্টারফেস। এইখানে দেখো লেখা হয়তো আছে, এনক্যাপসুলেশন আমরা দেখছি এখন। এই দেখো অ্যাবস্ট্রাক্টের কথা একটু লেখা আছে যে এইরকম অ্যাবস্ট্রাক্ট তুমি যদি বানাও তাহলে অ্যাবস্ট্রাক্টের মেথড বডি দিতে হইব, ওই যে এখানে আছে দেওয়া। এই যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড সাউন্ড, এই যে সাউন্ড যেটা এটাতে কোনো ইমপ্লিমেন্ট করিনি, তাই এই ক্লাসটা হয়ে গেছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন ডগ এক্সটেন্ড অ্যানিমেল করে ডগের একটা সাউন্ড দিছে, তো ওই সাউন্ডটারে ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে। তো এইখানে যে ফাংশনটার বডি নাই ওই ফাংশনটারে পরে আমার বডি দিতে হবে। এটাই লাগে তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্য। তো এইটা গেল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এক্সপ্লেনেশন আছে। আর আরেকটা আছে এখানে সেম রান টাইম পলিমরফিজম কি, এটা একটু পড়ে নিও এখান থেকে। আর মাল্টিপল ইনহেরিটেন্স এগুলো এত ডিপে যাওয়ার দোকানে, ইনহেরিটেন্স জিনিসটা তো বুঝলাম। আর ইন্টারফেস, ইন্টারফেস কি এটা একটু দেখো, একটু সার্চ করো ইন্টারফেস, এখানে একটা ভিডিও লিংক দিছি ওটা চাইলে দেখতে পারো, অথবা ইউটিউবে অন্য ভিডিওতে দেখতে পারো, যেই ইন্টারফেস আর কি এরকম ইন্টারফেস লেখা হয়। আর এখানে খালি ফাংশন ইউজ করলে এটার আগে ডিফল্ট লেখা লাগে, ঠিক আছে, ডিফল্ট। তো ইন্টারফেস কি ওইটা একটু দেখে নিবা। আর মোটামুটি ওকে আছি আমরা, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস এত বেশি কিছু নাই।